ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আজকে সপ্তাহের শেষ দিন। আমরা আজকে দণ্ডবিধি আইনের আমাদের বিগত যে ক্লাসগুলো আছে, অর্থাৎ এই সপ্তাহে আমরা যতগুলা ক্লাস করছি সেগুলা রিভিশন করব। তাহলে আমরা গত সপ্তাহে আমরা দণ্ডবিধি আইনের 1 ধারা হতে দণ্ডবিধি আইনের 106 ধারা পর্যন্ত আমাদের ক্লাস শেষ হয়েছে। সেটা আজকে আমরা রিভিশন দেব ইনশাআল্লাহ, যেন আল্লাহ আমাদের হায়াতে বাঁচিয়ে রাখে। তাহলে আমরা এখন শুরু করি। দণ্ডবিধি আইন হচ্ছে 1860 সালের 45 নম্বর আইন এবং এটার কার্যকাল হচ্ছে 6 অক্টোবর 1860। দণ্ডবিধির পূর্ব নাম ছিল লর্ড ম্যাকুলে কোড। 1862 সালে 1 জানুয়ারি এটা কার্যকর হয় এবং ইন্ডিয়ান পেনাল কোড হিসাবে অভিহিত হয়। তারপর 1947 সালে দেশ ভাগের পরে পাকিস্তান পেনাল কোড হিসেবে রূপান্তরিত হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালের 22 মে বাংলাদেশের রাষ্ট্রপতির 48 নং আদেশ মূলে বাংলাদেশের দণ্ডবিধি আইন স্থায়ী আইন হিসেবে অভিহিত হয়। দণ্ডবিধি আইন হচ্ছে একটি স্থায়ী আইন, বিধিবদ্ধ আইন বা মূল আইন, সাবস্ট্যান্টিভ ল। ক্রমিক নাম্বার অনুসারে দণ্ডবিধির অধ্যায় হচ্ছে 23টি, তবে এখানে 2টা শর্ট হাইফেনের অধ্যায় আছে। 19-এর 5-এর শর্ট হাইফেন ক এবং 19-এর শর্ট হাইফেন ক। এখন মোট হিসাব করলে হচ্ছে 25টি, কিন্তু ক্রমিক নাম্বার অনুসারে হচ্ছে অধ্যায় 23টি। ধারা হচ্ছে 511টি। প্রথম অধ্যায় হচ্ছে সূচনা, ধারা হচ্ছে 1 হতে 5। 1 ধারা হচ্ছে শিরোনাম বা বিধির কার্যকারিতা বা সীমা। 1 ধারা হচ্ছে এই আইন দণ্ডবিধি হিসাবে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। 1 ধারা। 2 ধারা হচ্ছে বাংলাদেশের মধ্যে কৃত অপরাধের দণ্ড, অর্থাৎ বাংলাদেশের ভিতরে বিধি বা আইন পরিপন্থী যদি কোনো কাজ করে তাহলে কি হবে, সেটা দণ্ডবিধি অনুসারে সে শাস্তির বিধান হবে। তাহলে এটা আমরা কি বলবো, যে বাংলাদেশের ভিতরে আইন যেই কাজ করতে বলছে সেই কাজ না করা এবং যে কাজ নিষেধ করছে সেটা করাই হচ্ছে কি অপরাধ। অপরাধ হলে কি হবে, শাস্তি প্রদান করা হবে। এটা হচ্ছে 2 ধারার বিষয়বস্তু। 3 ধারা হচ্ছে বাংলাদেশের বাহিরে কি সংগঠিত কোনো অপরাধ। বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো অপরাধ হলে তার বিচার কোথায় হবে, বাংলাদেশের ভিতরে বিচার করা যাবে। এটা হচ্ছে 3 ধারার বিষয়বস্তু। 4 ধারা হচ্ছে বিদেশে সংগঠিত অপরাধের জন্য বিধিটি সম্প্রসারণ করা। তাহলে বিদেশের যেহেতু এটার উল্লেখ আছে, সেই ক্ষেত্রে এটা আমরা কি বলবো, অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক প্রয়োগে কি হয়, বাংলাদেশের নাগরিক হইলে বিদেশে তার বিচার হবে এবং বিদেশের নাগরিক যদি বাংলাদেশে অপরাধ করে সেই ক্ষেত্রে বাংলাদেশে তার বিচার হবে। এটা হইল 4 ধারা বা অতিরাষ্ট্রিক প্রয়োগের কার্যক্রম। এখন এটার যদি আমরা উদাহরণ দেই, উদাহরণ কি, বাংলাদেশের একজন নাগরিক কি করছে, আফ্রিকা খুন করছে, সেই ক্ষেত্রে বাংলাদেশেও তার বিচার চলে। তবে যদি সে আফ্রিকায় চায় সেই ক্ষেত্রে আফ্রিকায়ও তার বিচার দেওয়া বা দণ্ড হবে। আবার বিদেশের একজন নাগরিক কি হয়েছে, বাংলাদেশে বসবাস করে, যদি সে বাংলাদেশে কোনো অপরাধ করে সেই ক্ষেত্রে বাংলাদেশে তার বিচার হবে। এই 2টা উদাহরণ মনে রাখবেন, তাহলে কি হবে, বিষয়টা একবারে সহজ হবে। আর বইয়ের ভাষা যদি আমরা বলি, তাহলে 4 ধারার 1-এ বলছে বাংলাদেশের নাগরিক যদি বাহিরে কোনো স্থানে বা বাহিরের কোনো নাগরিক বাংলাদেশের ভিতরে অপরাধ করে সেক্ষেত্রে তার দণ্ড। আর 2 হচ্ছে বাংলাদেশের রেজিস্ট্রিগত কোনো জাহাজ বা বিমানে যদি কোনো আরোহী কোনো অপরাধ করে সেই ক্ষেত্রে তার বিচার হবে বাংলাদেশে। 5 ধারা হচ্ছে এই আইন অর্থাৎ দণ্ডবিধি আইন অন্য কোনো আইনকে প্রভাবিত করবে না। তাহলে প্রভাবিত করবে না কোন কোন আইনকে, যেমন সেনা, নৌ, বিমান বাহিনী, সামরিক আইন যেটা বলে, এই 3 আইনকে প্রভাবিত করবে না। এবং হচ্ছে বিশেষ আইন, যেমন নারী শিশু, মাদক আইন, জুয়া আইন, এগুলো হচ্ছে বিশেষ আইন, এইসব আইনকে প্রভাবিত করবে না। তারপরে হচ্ছে কি স্থানীয় আইন, যেমন পার্বত্য চট্টগ্রামে যেসব আইনগুলো আছে সেগুলোকে প্রভাবিত করবে না। এই হচ্ছে 5 ধারা। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাধারণ ব্যাখ্যা সমূহ, দ্বারা হচ্ছে 6 হতে 52 শর্ট হাইফেন ক। 6 দ্বারা হচ্ছে এই দণ্ডবিধি আইনের যত সংজ্ঞা, শাস্তি বা যত ধরনের ব্যতিক্রম আছে সবগুলা কি করতে হবে, ব্যতিক্রম অনুসারেই করতে হবে। অর্থাৎ এটার যদি আমরা একটা উদাহরণ দেই, উদাহরণটা কি হচ্ছে, যে 9 বছরের কম বয়স্ক শিশু যদি কোনো অপরাধ করে সেক্ষেত্রে এটা অপরাধ হবে না। এখন 9 বছরের একটা শিশু কি করছে, একজন ব্যক্তিকে খুন করে ফেলছে, সেই ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে এটার ব্যতিক্রম খোঁজা।
যে এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে কিনা। যদি ব্যতিক্রমের মধ্যে পড়ে তাহলে এটা ব্যতিক্রমের মধ্যে যাবে, আর যদি ব্যতিক্রমের মধ্যে না পড়ে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ধারা অনুসারে সে শাস্তি পাবে। তাহলে 6 ধারার বিষয়বস্তু কি? দণ্ডবিধি অনুসারে যেই কাজই হোক সেটার প্রথম কাজ হচ্ছে কি, আগে ব্যতিক্রম খোঁজা, যেখানে ব্যতিক্রম প্রযোজ্য হয় কিনা। যদি না হয় তো সেই ক্ষেত্রে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেবেন। 7 ধারা হচ্ছে একবার ব্যাখ্যাকৃত উক্তির তাৎপর্য সবসময় সমান থাকবে। অর্থাৎ যখন দণ্ডবিধিতে একবার যারা ভালো বলছে সে সবসময় ভালো থাকবে, আর একবার যারা খারাপ বলছে সে সবসময় খারাপই থাকবে। এটা হচ্ছে দণ্ডবিধি আইনের 7 ধারা। 8 ধারা হচ্ছে লিঙ্গ। লিঙ্গ বলতে কি পুরুষ নারী উভয় লিঙ্গ। 9 ধারা হচ্ছে বচন। বচন বলতে এক বচন বহু বচন। 10 ধারা হচ্ছে পুরুষ নারী। পুরুষ বলতে সকল বয়সের পুরুষ, নারী বলতে সকল বয়সের নারী বা স্ত্রী লোককে বোঝায়। 11 ধারা হচ্ছে ব্যক্তি। ব্যক্তি বলতে কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠান বা ব্যক্তি সমষ্টিকে বোঝাবে। 12 ধারা হচ্ছে জনসাধারণ। জনসাধারণ বলতে কোনো অংশ বা যে কোনো শ্রেণী বা যে কোনো সম্প্রদায়কে বোঝাবে। 14 ধারা হচ্ছে রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রের কর্মচারী বলতে বাংলাদেশে নিযুক্ত সরকারি কর্মচারীতে যারা আছে সবাই হচ্ছে কি রাষ্ট্রের কর্মচারী। 17 ধারা হচ্ছে সরকার। সরকার বলতে বাংলাদেশের আইনানুসারে শাসন কার্য পরিচালনার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, অথবা সরকার তো পুরা দেশে চালাবে না, সেই ক্ষেত্রে কি কোনো অংশে, যেমন সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, প্রত্যেকটা বিভাগে বিভাগীয় প্রধান আছেন, তারা হচ্ছে কি সরকারের একটা অংশ। তারা কি করে শাসন কার্য পরিচালনা করে, সেই ক্ষেত্রে তারাও কি সরকার হিসেবে গণ্য হবে। 19 ধারা হচ্ছে বিচারক বা জজ। দেওয়ানি এবং ফৌজদারি আইনে চূড়ান্ত ভাবে রায় দেওয়ার পরে যদি আপিল না হয় তাহলে সেটা বলবৎ হবে, তাদেরকে কি বলে বিচারক বা জজ বলে। 20 ধারা হচ্ছে বিচারালয় বা আদালত বা কোর্ট। বিচারালয় কোনো স্থান বা বিল্ডিং না। বিচারালয় বলতে কোনো স্থান বা বিল্ডিং নয়। আদালত বা বিচারালয় বলতে জজ বা সাক্ষ্য গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বা বিচারক বা জজদের কি বলে বিচারালয় বা আদালত বলে। অর্থাৎ আমরা যদি একবার সহজভাবে বলি তাহলে সহজভাবে বলতে পারি যে আইন অনুসারে সাক্ষ্য গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা বিচারক বা জজদেরকে কি বলে আদালত বলে। দণ্ডবিধি আইনে 21 ধারা হচ্ছে সরকারি কর্মচারী। এটা আমরা বলবো সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বা সরকারের থেকে সুযোগ সুবিধা গ্রহণকারী সকল ব্যক্তিকে কি বলে সরকারি কর্মচারী বলে। 22 ধারা হচ্ছে অস্থাবর সম্পত্তি বা মুভেবল প্রপার্টি। অর্থাৎ যে সম্পত্তি মাটির সাথে সম্পৃক্ত না, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় তাদেরকে কি বলে অস্থাবর সম্পত্তি বা মুভেবল প্রপার্টি বলে। 23 ধারা হচ্ছে অন্যায় লাভ, আনজাস্ট গেইন বা আনজাস্ট প্রফিট। অর্থাৎ যে সম্পত্তির কোনো অধিকার নাই সে সম্পত্তি যদি অন্যায়ভাবে বা বেআইনিভাবে গ্রহণ করে বা লাভ করে তাহলে তাকে কি বলে অন্যায় লাভ বা অবৈধ লাভ বলে। 23 ধারার মধ্যে 4টা বিষয় আছে, অন্যায় লাভ আছে, অন্যায় ক্ষতি আছে, অন্যায়ভাবে লাভ করা, অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। এই 4টা বিষয় আছে, এটা হচ্ছে 23 ধারার মধ্যে। তাহলে আমরা অন্যায় লাভ হইলো আনজাস্ট গেইন বা আনজাস্ট প্রফিট, আর অন্যায় ক্ষতি হচ্ছে রংফুল লস। অর্থাৎ অন্যের যার অধিকার আছে তারা কি করা বেআইনি ভাবে বা অন্যায় ভাবে তারে ক্ষতি করাটাই হচ্ছে কি অন্যায় ক্ষতি বা অবৈধ ক্ষতি। তারপর হচ্ছে অন্যায় ভাবে লাভ করা বা অন্যায় ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। অর্থাৎ যে সম্পত্তিতে কোনো অধিকার নাই সেই সম্পত্তি যখন কেউ নিজের বললে অর্জন করে সেটাই হচ্ছে অন্যায় লাভ করা। আর যে সম্পত্তিতে অন্যের অধিকার আছে তাকে অন্যায়ভাবে বঞ্চিত করাটাই হচ্ছে কি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 24 ধারা অসাধুভাবে বা ডিসঅনেস্টলি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কারো অন্যায়ভাবে বা অবৈধভাবে লাভ করে বা অবৈধ ক্ষতি করার উদ্দেশ্যে কোনো কাজ সংগঠন করে তাহলে সেটা কি হয়েছে অসাধুভাবে করেছে বলে গণ্য হবে। অর্থাৎ অসাধুভাবে বলতে এগুলোর কোনো স্পেসিফিকলি কোনো সংজ্ঞা দেওয়া নাই। অর্থাৎ যেখানে অন্যায়ভাবে অন্যের ক্ষতি করে বা নিজের লাভ করে, উদ্দেশ্যটা কি ক্ষতি করার উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে এটা অসাধুভাবে করেছে বলে গণ্য হবে। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 25 ধারা প্রতারণামূলক ভাবে বা ফ্রডেন্টলি। অর্থাৎ এইগুলোর কোনো স্পেসিফিকলি কোনো সংজ্ঞা দেওয়া নাই, কিন্তু আমরা বলে নিতে পারি যে কোনো ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে যদি কোনো কাজ করে তাহলে উক্ত ব্যক্তি কি করছে প্রতারণামূলক ভাবে করেছে বলে গণ্য হবে। এটা হলো 25 ধারা। অর্থাৎ প্রতারণামূলক ভাবে আমরা একটা সহজভাবে বলতে পারি যে এটা হচ্ছে কি ফাঁকি দেওয়া, যে অন্যরে ফাঁকি দেওয়ার জন্য যে কাজগুলা করে সেটাই হচ্ছে কি প্রতারণামূলক ভাবে বা প্রতারণা করা। দণ্ডবিধি আইনের 26 ধারা হচ্ছে বিশ্বাস করিবার কারণ, অর্থাৎ রিজন অফ বিলিভ।
কোনো ব্যক্তির কোনো বিষয়ের বিশ্বাসের যথেষ্ট কারণ থাকলে তাকে কি বলে? বিশ্বাসের কারণ বলে। আমাদের রেকর্ডিংটা কি চালু আছে? তাহলে যে কোনো ব্যক্তির কোনো বিষয়ের বিশ্বাসের যথেষ্ট কারণ থাকে, অর্থাৎ আমি নিজেরে এমন ভাবে উপস্থাপন করলাম যাতে নাসরিন সুলতানার বিশ্বাস করার কারণ হইলো যে হ্যাঁ ঠিক আছে স্যার এই কাজটা হইতে পারে। এই যে আমার যে মুভমেন্ট, আমার যে কার্যক্রম, এটার কারণে যে অন্য বিশ্বাস করে, সেটি হচ্ছে বিশ্বাস করিবার কারণ, দণ্ডবিধি আইনের 26 ধারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 27 ধারা, স্ত্রী, কেরানি কিংবা চাকরের নিকট যে সম্পত্তি আছে সেটা কি নিজের দখলে আছে বলে গণ্য হবে। এটা হচ্ছে 27 ধারা। যেমন আপনার সম্পত্তি আপনার স্ত্রীর কাছে আছে, আপনার ম্যানেজারের নিকট আছে, বা আপনার চাকরের কাছে আছে, তাহলে উক্ত সম্পত্তিতে আপনার নিজ দখলে আছে বলে কি হবে? গণ্য হবে 27 ধারা। দণ্ডবিধি আইনে 28 ধারা হচ্ছে জাল করা বা নকল করা, অর্থাৎ টু ফেক। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো বস্তুর অনুরূপ যদি কোনো বস্তু কি করে প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করে বা নকল করে, তাহলে সেটা কি হয়েছে? নকল করছে বা জাল হিসেবে গণ্য হবে। অর্থাৎ উদ্দেশ্যটা কি? প্রতারণা করার জন্য। প্রতারণা করার উদ্দেশ্যে যদি কোনো বস্তু তৈরি করে, এটা যে একবারে হুবহু করতে হবে এমনটা না, অর্থাৎ সামান্য সাদৃশ্যপূর্ণ হইলেই কি হবে? সেটা জাল বা নকল হিসেবে গণ্য হবে। দণ্ডবিধি আইনের 29 ধারা হচ্ছে দলিল বা ডকুমেন্ট। অর্থাৎ দলিল বলতে কি? কোন অক্ষর, বস্তু, সংখ্যা, এক বা একাধিক উপায়ে প্রকাশিত দলিল, যা সাক্ষ্য হিসেবে কি হইতে পারে? ব্যবহার হইতে পারে, সেই সকল বস্তু বা দলিলকে কি বলে? দলিল বা ডকুমেন্ট বলে। অর্থাৎ এটা কি? অক্ষর, সংখ্যা, চিহ্ন, এক বা একাধিক উপায়ে প্রকাশিত দলিল, যেটা সাক্ষ্য হিসেবে ব্যবহার হইতে পারে, তাকে কি বলে? দলিল বা ডকুমেন্ট বলে। দণ্ডবিধি আইনের 29 ধারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 30 ধারা, মূল্যবান জামানত বা ভ্যালুয়েবল কোলাটেরাল। অর্থাৎ যে দলিলের মধ্যে অধিকার সৃষ্টি বা অধিকার বিলুপ্ত করা যায় তাকে মূল্যবান জামানত বলে। এটার উদাহরণ আমরা কি দিতে পারি? যেমন মনে করেন যে আপনার বাড়ির দলিল, এই দলিলটা দিয়ে আপনি কি করেন? আপনি প্রকাশ করেন যে এই জায়গার মালিক আমি। আবার এই দলিল দিয়ে কি করে? আপনি প্রকাশ করলেন যে এটাতে অন্য কেউর ভাগ নাই। এই যে যে দলিল, এটা হচ্ছে একটা মূল্যবান জামানত। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 31 ধারা হচ্ছে উইল। উইল হচ্ছে কি? ইচ্ছাপত্র বা ওসিয়তনামা, যেটা আমরা কি হলে অনেক সময় আমাদের অনেক আত্মীয় স্বজন আছে মারা যাওয়ার আগে বলে যে আমার লাশটা এই জায়গায় দাফন করিও, বা আমি এই সম্পত্তিটা মসজিদে দান করে গেছি, বা আমার এই সম্পত্তিতে একজনের ভাগ আছে তারা সেটা দিয়ে দিও। এগুলো হচ্ছে কি? উইল বা ইচ্ছাপত্র বা ওসিয়তনামা। দণ্ডবিধি আইনের 32 ধারা হচ্ছে অবৈধ বিচ্যুতি। অর্থাৎ যে কাজটা কি আপনি করতে বাধ্য, সেটা কি করছেন? সেই কাজটা থেকে আপনি বিরত থাকছেন, তাহলে সেটা কি? অবৈধ বিচ্যুতি হিসেবে গণ্য হবে। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 33 ধারা, কাজ করা বা বিচ্যুতি করা। কাজ করা কি? কার্য বা বিচ্যুতি, যেটা আপনার করার জন্য বলা হয়েছে সেটা না না করা, আর যেটা না করার জন্য বলা হয়েছে সেটা করাই হচ্ছে কি? বিচ্যুতি। যেমন আপনার কাজ হচ্ছে একটা কাজ করা, আপনি সেটা কি করলেন? কাজটা করলেন। বা এক কাজ বা সকল কাজ একত্রে করাকেই বোঝায়। আবার বিচ্যুতি বলতে কি? একই কাজ বা সকল কাজ না করাকেই বোঝায়। সেটা কি? বিচ্যুতি। অর্থাৎ কাজটা করলে কাজ করা, আর না করলে সেটা কি? বিচ্যুতি। এটা হচ্ছে দণ্ডবিধি আইনের 33 ধারা। এটা 32-33 আমাদের তেমন প্রয়োজন নেই। তবে এখন মূল যে ইম্পর্টেন্ট ধারা, এটা হচ্ছে 34 ধারা। এটা আমাদের জন্য খুবই প্রয়োজন। যেটা হচ্ছে কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধনকল্পে কৃত কার্যাবলী। অর্থাৎ কমন অবজেক্টিভ, কমন গোল বা সেম পারপোজ। যখন একের অধিক ব্যক্তি অপরাধমূলক কাজ করার জন্য একই উদ্দেশ্যে কোনো কাজ সংগঠন করে, তাহলে সেটা কি? তারা দুইজনই সমানভাবে দোষী হিসেবে গণ্য হবে। অর্থাৎ একের একের অধিক ব্যক্তি যখনই অপরাধমূলক কোনো কাজ করার জন্য একই উদ্দেশ্যে সমবেত হয় বা কাজটা সংগঠন করে, তাহলে কি? সেটা তারা সমানভাবে দুইজনেই দোষী বলে গণ্য হবে, দণ্ডবিধি আইনের 34 ধারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 35 ধারা, অর্থাৎ অনুরূপ কোনো কাজ যদি অপরাধমূলক জ্ঞান বা উদ্দেশ্য নিয়ে কাজ করে বা অপরাধ করে, তাহলে সেটা কি হবে? অপরাধ হিসেবে গণ্য হবে। যেমন
কয়েকজন ব্যক্তি কি করছে, একটা অপরাধ সংগঠন করছে। অপরাধটা কি হইতে পারে, যেমন খুন। এখন খুন করছে তিনজনে, এখন তিনজনের উদ্দেশ্য ছিল কি, রহিমের উদ্দেশ্য ছিল খুন করা, সুমনের উদ্দেশ্য ছিল আঘাত করা, রাসেলের উদ্দেশ্য ছিল কি সর থাপ্পড় দেওয়া। এই যে তিনজনের তিন উদ্দেশ্য, এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে তাদের দণ্ড হবে কি আলাদা আলাদা। সেই ক্ষেত্রে এখানে বলছে যখন কয়েকজন ব্যক্তি ভিন্ন অভিপ্রায় বা উদ্দেশ্য নিয়ে একটি অপরাধমূলক কাজ করে, তখন তাদের প্রত্যেকে একাকী অপরাধমূলক কাজ করেছে বলে গণ্য হবে। অর্থাৎ তাদের উদ্দেশ্য যেই রকম, তারা সেই রকম শাস্তি ভোগ করবে। এটা হচ্ছে 35 ধারা। দণ্ডবিধি আইনের 36 ধারা হচ্ছে আংশিকভাবে কাজ করা বা আংশিকভাবে বিচ্যুতি করা। এটা আমরা উদাহরণ দিয়েছিলাম কি, যেমন আমাদের থানায় সেন্ট্রি ডিউটি করাকালীন সময় বা একজন আসামি রিমান্ডে আনছে কি, আনার পরে কি করছে, আরিফুলের রিমান্ডের আসামি নুরুল ভাই মারধর করছে, মার দেওয়ার পরে লোকটা মারা গেছে। আবার আরিফুল কি করছে, লোকটারে খাবার দেয় নাই। এই যে সে খাবার দেয় নাই, এটা হচ্ছে তার অপরাধ। সে কি করছে, বিচ্যুতি করছে। আর নুরুল ভাই কি করছে, মারধর করছে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে নুরুল ভাই কাজ করছে, সেই ক্ষেত্রে তার এটা হচ্ছে অপরাধ। অর্থাৎ দুইজনই কিন্তু সমানভাবে দোষী, যেহেতু একটা ফলাফল করছে কি মৃত্যু। সেই ক্ষেত্রে আংশিকভাবে কাজ করা বা বিরত থাকার জন্য যে অপরাধটা সংগঠন হয়, এই জন্য দুইজনই কি সমানভাবে দোষী। এটা হলো দণ্ডবিধি আইনের 36 ধারা। দণ্ডবিধি আইনের 37 ধারা হচ্ছে কোন অপরাধ, অর্থাৎ কয়েকটা কাজের বিনিময়ে যখন একটা অপরাধ করে, তখন প্রত্যেকে কি সমানভাবে দোষী হিসেবে গণ্য হবে। এটার আমরা উদাহরণ দিয়েছিলাম, যেমন একটা মেয়েকে গ্রাম থেকে একজন প্রেম ভালোবাসার কথা বলে ঢাকা নিছে, ঢাকা থেকে বিক্রি করছে আরেকজন নিয়ে একটা হোটেল থেকে সে বিক্রি হয়েছে চট্টগ্রামে, চট্টগ্রাম থেকে সে রাঙ্গামাটি যাওয়ার পরে সে ধর্ষিত হয়েছে। এই যে একটা কাজ 4টা অংশে, শেষ অপরাধটা হয়েছে কি দর্শন। এই দর্শনের জন্য সে এই যে চট্টগ্রাম যাওয়া, রাঙ্গামাটি যাওয়া, ঢাকা আসা, গ্রাম থেকে যে নিয়ে আসছে, এই 4জনই কি সমানভাবে দোষী হবে। এটা হলো দণ্ডবিধি আইনের 37 ধারা। দণ্ডবিধি আইনের 38 ধারা হলো অপরাধমূলক কার্যে জড়িত ব্যক্তিগণ ভিন্ন অপরাধের দোষী সাব্যস্ত হন। অর্থাৎ যখন একটা অপরাধ, এই অপরাধের সাথে জড়িত ব্যক্তি তাদের প্রত্যেকের যার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনুযায়ী কি হবে, তাদের শাস্তি হবে। দণ্ডবিধি আইনের 39 ধারা হচ্ছে স্বেচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে বা উইলফুলি বা ডিলিবারেটলি। সেটা কি, যখনই আপনি কোনো কাজ নিজের ইচ্ছা পোষণ করে কাজ করেন, সেটা কি হবে, স্বেচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে করেছে বলে গণ্য হবে। তারপর হলো দণ্ডবিধি আইনের 40 ধারা অপরাধ বা ক্রাইম। আইন বলে যে কাজ করতে বলা হয়েছে সেটা না করা, আর যেটা না করা হয়েছে সেটা করাই কি অপরাধ। দণ্ডবিধি আইনের 40 ধারা। এর সাথে ব্যবহার করবেন ফৌজদারি কার্যবিধি 4-1 মধ্যাহ্ন এবং নারী শিশু নির্যাতন আইনের 2-ক ধারা। তারপর হচ্ছে 41 ধারা হচ্ছে বিশেষ আইন, যেটা বিশেষ এলাকার জন্য প্রযোজ্য বা বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য। যেমন রেলের ক্ষেত্রে রেল আইন, মহাসড়কের জন্য মহাসড়ক আইন, নারীর ক্ষেত্রে নারী শিশু আইন, এবং জুয়ার ক্ষেত্রে জুয়া আইন, মাদক দ্রব্যের জন্য মাদক আইন। এগুলো হচ্ছে কি বিশেষ আইন। 41 ধারা। 42 ধারা হচ্ছে কি স্থানীয় আইন। অর্থাৎ বাংলাদেশের ভিতরে কোন স্থানের জন্য যখন কোন নির্দিষ্ট আইন প্রযোজ্য হয়, সেটাকে কি বলে, স্থানীয় আইন বলে। যেমন পার্বত্য এলাকার জন্য পার্বত্য আইন। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 43 ধারা অবৈধ বা যে কাজ করার জন্য আপনি বাধ্য, সেটা না করলে কি হবে, আইনত সেটা অবৈধ হিসাবে গণ্য হবে। 44 ধারা হচ্ছে ক্ষতি। ক্ষতিটা কয়েক ক্ষেত্রে হইতে পারে, কোন ব্যক্তির সুনাম, দেহ, মন, সম্পত্তির প্রতি যদি কোনো অনিষ্ট বা ক্ষতি হয়, তাহলে সেটা ক্ষতি হিসেবে গণ্য হবে। এমসিকিউ আসবে কিন্তু, ক্ষতি কয় ক্ষেত্রে হয়, ক্ষতি 4 ক্ষেত্রে, কোন ব্যক্তির সুনাম, দেহ, মন এবং সম্পত্তি, এই 4 ক্ষেত্রে। 45 ধারা হচ্ছে জীবন, জীবন বলতে মানুষের জীবন। 46 ধারা হচ্ছে মৃত্যু, মানুষের মৃত্যু। 47 ধারা হচ্ছে প্রাণী, মানুষ ব্যতীত যারা আছে সবই কি প্রাণী। 48 ধারা হচ্ছে জাহাজ, যেটা পানিপথে মানুষ এবং সম্পত্তির জন্য ব্যবহৃত হয়। 49 বৎসর মাস, যেটা হচ্ছে ক্যালেন্ডারের মাস। 50 ধারা হচ্ছে ধারা। এই বিধির অংশ সমূহকে কি বলে, ধারা বলে। অর্থাৎ এই যে দণ্ডবিধি আইনের প্রত্যেকটা অংশকে কি বলে, ধারা বলে। দণ্ডবিধি আইনের 51 ধারা হচ্ছে হলফ বা শপথ বা প্রতিজ্ঞা। অর্থাৎ সরকারি কর্মচারীর সম্মুখে আইনানুগভাবে পবিত্র ঘোষণা বা শপথ বাক্যকে কি বলে, হলফ বলে। 42 ধারা হচ্ছে সৎবিশ্বাস বা সরল বিশ্বাস, সিম্পল ফেইথ। অর্থাৎ যথাযথ সতর্কতা এবং মনোযোগ সহকারে কোনো কার্য করাকে কি বলে, সরল বিশ্বাস বা সৎবিশ্বাস বলে। 52 শর্ট হাইফেন ক হচ্ছে আশ্রয় দান, গিভিং শেল্টার। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে
খাদ্য, পানীয়, বস্ত্র, আশ্রয়, কাপড়, অস্ত্র, গোলাবারুদ টাকা দিয়ে যদি কি করে সাহায্য সহযোগিতা করে, তাহলে সেটা কি করছে, আশ্রয় দান করেছে বলে গণ্য হবে। সেটা কি, তবে ব্যতিক্রম হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীকে, স্ত্রী কর্তৃক স্বামীকে আশ্রয় দিলে সেটা আশ্রয় হিসেবে গণ্য হবে না। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের ৩য় অধ্যায়, ৫৩ ধারা হতে ৭৫ ধারা। ৫৩ ধারা হচ্ছে দণ্ড। দণ্ড কয় প্রকার? ৫ প্রকার। প্রথমত হচ্ছে মৃত্যুদণ্ড, দ্বিতীয় হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, তৃতীয় হচ্ছে কারাদণ্ড, আবার হচ্ছে ২ প্রকার, সশ্রম, বীরাশ্রম, চতুর্থ সম্পত্তি বাজেয়াপ্ত, পঞ্চম হচ্ছে অর্থদণ্ড। এই জন্য প্রত্যেকেই মনে রাখবেন দণ্ড হচ্ছে ৫ প্রকার। আবার অনেকে কিন্তু ৬ প্রকার বলে, ওই ৬ প্রকার বলার কোনো সুযোগ নাই। দণ্ড হচ্ছে ৫ প্রকার। ৫৩ ক কারাবাস। কারাবাস বলতে কি, যদি যাবজ্জীবন কারাদণ্ড হয় সেক্ষেত্রে দ্বীপান্তরকে কি বলে, কারাবাস বলে। কারাবাসের ভিতরে রাখা হয়েছে। ৫৪ ধারা হয়েছে মৃত্যুদণ্ড হ্রাস। মৃত্যুদণ্ড কে করতে পারবেন? সরকার। অপরাধীর সম্মতি পেতে রেখে কি করতে পারবেন? মৃত্যুদণ্ড হ্রাস করতে পারবেন বা কমাইতে পারবেন বা অন্য কোনো শাস্তিতে রূপান্তর করতে পারেন। ৫৫ ধারা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস। সেটা হচ্ছে সরকার করতে পারে। অনূর্ধ্ব ৩০ বছর মেয়াদের কারাদণ্ড পরিবর্তন করতে পারেন। ৫৫ ক হচ্ছে রাষ্ট্রপতি কি করতে পারেন? মৃত্যুদণ্ড হ্রাস করতে পারেন। দণ্ডবিধি আইনের ৫৭ ধারা হচ্ছে দণ্ডের ভগ্নাংশ, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড হবে ৩০ বছর মেয়াদের। দণ্ডবিধি আইনের ৬০ ধারা হচ্ছে আদালত কারাবাসের সময় দণ্ড কই থেকে শুরু হবে, সেটা হচ্ছে যদি মামলা অপরাধের কারাবাস সম্পূর্ণ বা আংশিক, সশ্রম বা বিনাশ্রম হয় সেক্ষেত্রে নির্দেশ দিবেন। তারপর হচ্ছে ৬৩ ধারা জরিমানা দণ্ডের পরিমাণ। জরিমানার পরিমাণ কি হবে? উল্লেখ না থাকলে সেটা সীমিত বা মাত্রাতিরিক্ত হইবে না। ৬৪ ধারা হচ্ছে জরিমানা দণ্ড অনাদায় কারাদণ্ড। সেটা কি হবে? মূল দণ্ডে যেই রকম উল্লেখ থাকবে সেই রকমই তার কারাদণ্ডটা হবে, জরিমানা দণ্ডটা হবে। ৬৫ ধারা হচ্ছে যেই ক্ষেত্রে জরিমানা অনাদায় কারাদণ্ড, সেটা কি হবে? সর্বোচ্চ ১/৪ অর্থাৎ যদি তার ১ বছরের কারাদণ্ড হয় সেই ক্ষেত্রে যদি সে যদি জরিমানা না দেয় সেক্ষেত্রে তার শাস্তি হবে ১/৪ অর্থাৎ তার ১ বছরের কারাদণ্ড হইলে ১/৪ হইলে আরো ৩ মাস সে কি করবে? জরিমানা অনাদায় কারাদণ্ড ভোগ করবে। তারপর হচ্ছে ৬৬ ধারা জরিমানা অনাদায় কারাদণ্ডের বর্ণনা। সেটা কি হবে? মূল দণ্ডে যেভাবে উল্লেখ থাকবে সেইভাবেই হবে ৬৬ ধারা। ৬৭ ধারা হচ্ছে কেবল জরিমানা দণ্ডে দণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে জরিমানা দণ্ড অনাদায় কারাদণ্ড। সেটা কি হবে? যদি ৫০ টাকার জন্য অনূর্ধ্ব ২ মাস, ১০০ টাকার জন্য অনূর্ধ্ব ৪ মাস এবং অন্যান্য মামলার ক্ষেত্রে কি ৬ মাসের বেশি হবে না। তো এবং এই কারাদণ্ড হবে এগুলা কি? বিনাশ্রম। জরিমানা দণ্ডের যে অপরাধগুলো কারাদণ্ড সেটা হবে কি? বিনাশ্রম। ৬৮ দ্বারা জরিমানা দণ্ডে আদায় করলে কারাদণ্ডের সমাপ্তি হবে, অর্থাৎ যখন সে কারাদণ্ড কিছু অংশ ভোগ করে সেই ক্ষেত্রে কি হবে? তার কারাদণ্ড মওকুফ হবে বা সমাপ্তি হবে। জরিমানা দণ্ডের আনুপাতিক হারের ভগ্নাংশ, সেটা কি হবে? যদি সে কিছু টাকা পরিশোধ করে তাহলে বাকি সেটা কি অবশিষ্টটা জমা দিলে তার দণ্ড শেষ হয়ে যাবে। দণ্ডবিধি আইনের ৭০ দ্বারা হচ্ছে ৬ বছরের মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি হবে? তার অস্থাবর বা স্থাবর সম্পত্তি থেকে তার জরিমানা আদায় করা যাবে। ৭০ দ্বারা। ৭১ দ্বারা হয়েছে কতিপয় অপরাধের গঠিত সময়সীমা কি হবে? একসাথে শাস্তির বিধান করা যাবে। এটা হলো ৭১ দ্বারা। যদি সে একই ধরনের অপরাধ করে সেক্ষেত্রে তার শাস্তি হবে সবগুলা একসাথে অপরাধ সৃষ্টি করে একসাথে বিচার করা দিতে পারে। এটা হলো ৭১ দ্বারা। ৭২ দ্বারা হলো কতিপয় অপরাধের জন্য একটির জন্য দোষী সাব্যস্ত করিয়া উহার বিচার করা যাবে। ৭৩ দ্বারা হলো নির্জন কারাবাস। কোন ব্যক্তিকে সশ্রম কারাদণ্ড দানের জন্য কি করবে? ৬ মাস যদি হলে তাহলে ১ মাস, ১ বছর হইলে ২ মাস এবং ১ বছরের বেশি হইলে ৩ মাস নির্জন কারাবাস দেওয়া যাবে। তাহলে সর্বোচ্চ নির্জন কারাবাস কত? ৩ মাস। ৭৪ দ্বারা হলো নির্জন কারাবাসের সময়সীমা। নির্জন কারাবাসের সময়সীমা ৩ মাসের বেশি হলে প্রতি মাসে ৭ দিনের বেশি হবে না। ৩ মাসের বেশি হলে প্রতি মাসে ৭ দিনের বেশি হবে না এবং মাঝে মাঝে বিরতি দিতে হবে। ৭৫ দ্বারা হচ্ছে বর্ধিত দণ্ড। বর্ধিত দণ্ড হবে ২টা অধ্যায়ের অপরাধের জন্য। ১২তম অধ্যায় এবং ১৭তম অধ্যায়ের জন্য অপরাধে অভিযুক্ত হয় সেক্ষেত্রে কি হবে? তার বর্ধিত দণ্ড হবে এবং সেটা যদি সে ৩ বছর দণ্ডিত হয় সেই ক্ষেত্রে তার অপরাধ হবে কি? বর্ধিত দণ্ড দেওয়া যাবে। ৭৫ দ্বারা। এই ছিল আমাদের ৩য় অধ্যায়। এখন হলো
সাধারণ ব্যতিক্রম চতুর্থ অধ্যায় দ্বারা হচ্ছে 76 হতে 106। একটু মনোযোগ সহকারে শুনবেন, এটা কিন্তু খুবই একটা মজার দ্বারা, যদি আপনারা ধরতে পারেন। আর যদি এখানে আপনারা একটু গাফেল হন তাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট দ্বারা কিন্তু হারাই দিবেন। 76 দ্বারা মূল হেডেনটা মনে রাখবেন, আইন বলে বাধ্য তত্ত্বের ভুল ধারণাবশত কৃত কোনো কাজই অপরাধ নয়। যেমন একজন পুলিশ অফিসার যদি সে আইন বলে বাধ্য রহিমকে করিম মনে করে ধরে আনে, সেই ক্ষেত্রে তার অপরাধ নয়। এটা হচ্ছে 76 দ্বারা। 77 দ্বারা হচ্ছে বিচারক তার কাজ সম্পাদনকালে কোনো অপরাধ হলে সেটা অপরাধ নয়, অর্থাৎ বিচারক বিচারের সময় যখন ফাঁসির আদেশ দেয় সেটার জন্য তার জন্য অপরাধ নয়। 78 দ্বারা হচ্ছে আদালতের আদেশে সম্পাদিত কাজে অপরাধ নয়। এখন আদালত একটা পরোয়ানা দিছে, আমি এই পরোয়ানা নিয়ে যখন কাউকে গ্রেপ্তার করতে যাব সেটা আমার জন্য অপরাধ নয়। 78 দ্বারা। 79 দ্বারা হচ্ছে আইন সমর্থিত আইনের ভুল ধারণাবশত কৃত কোনো কাজ অপরাধ নয়। অর্থাৎ একজন আরেকজনকে খুন করতেছে, এখন রহিম কি করছে সেটা দেখছে, দেখে এরা গ্রেপ্তার করছে। রহিম কি করছে? গ্রেপ্তার করছে। এখন পরে দেখা যায় যে এত এরা খুন করে নাই, সে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়া সেটা যখন চাকু দিয়ে মারছে তখন সে রহিম মনে করছে এরা খুন করতেছে। এটা হচ্ছে কি? আইনের ভুল ধারণা। 79 দ্বারা। 80 দ্বারা হচ্ছে আইনানুগ কার্য সম্পাদন কালে কৃত কোনো কাজ অপরাধ নয়। অর্থাৎ এটার উদাহরণ হচ্ছে যে কাটুরিয়া আর কুটার দিয়ে কাঠ কাটতেছে, যদি কুটারটা উড়ে গিয়ে যদি অন্য কেউ মারা যায় তাহলে সেটা অপরাধ নয়, যদি তার উদ্দেশ্য যদি হয় সৎ এবং সে যথাযথ সতর্কতার সাথে যদি কোনো কাজ করে তাহলে সেটা অপরাধ নয়। 80 দ্বারা। দণ্ডবিধি আইনের 81 দ্বারা হচ্ছে সম্ভাব্য ক্ষতিকারক কাজ জেনেও কোনো অপরাধমূলক কাজ হতে কি করা? অপরাধমূলক কাজ করা কি বলে? অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা আমরা একবার সহজভাবে বলতে পারি, বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য ছোট ক্ষতি করলে সেটা অপরাধ নয়। আমরা উদাহরণ দিয়েছিলাম, একটা মার্কেটে আগুন লাগছে, এখন দুই দোকানে আগুন লাগছে, মাঝের একটা দোকান আমরা ভেঙে দিছি, দেওয়ার ফলে কি হয়েছে? অন্য দোকানের আগুন লাগে নাই। এই যে মাঝের একটা দোকান ভেঙে দিছি এটা তো অপরাধ, কিন্তু যেহেতু এটা বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য ভাঙা হয়েছে সেই ক্ষেত্রে এটা অপরাধ নয়। 81 দ্বারা। 82 দ্বারা হচ্ছে 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ নয়। মনে রাখবেন বয়সগুলা, 9 বছরের কম শিশুর কার্য অপরাধ নয়। 83 দ্বারা হয়েছে 9 বছরের অধিক 12 বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ নয়। 84 দ্বারা অপকৃতিস্থ বা পাগল ব্যক্তির কার্য অপরাধ নয়। 85 দ্বারা অনিচ্ছাকৃত প্রমত্ততা বা মাতালের কার্য অপরাধ নয়, যেটা সে অনিচ্ছাকৃত ভাবে মাতাল হয়েছে সেক্ষেত্রে অপরাধ নয়। 86 দ্বারা হচ্ছে উদ্দেশ্যমূলক বা বিশেষ উদ্দেশ্যে যদি কেউ মাতাল হয় সেক্ষেত্রে সে কি হবে না? 86-তে সে রেহাই পাবে না। অর্থাৎ আপনি জানিয়ে শুনিয়ে মদ খাইয়ে একটা অপরাধ করলেন, সেটার জন্য আপনি রেহাই পাবেন না। এটা হচ্ছে 86। 87 দ্বারা হচ্ছে 18 বছরের অধিক বয়স্ক ব্যক্তির সম্মতি সহকারে যদি কোনো অপরাধ বা গুরুতর আঘাত হয় সেক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা বলছিলাম কি, যে কাবাডি খেলতে দুইজনেই কি করছে? সম্মতি হয়েছে, গিয়ে একজনের হাত ভেঙে গেছে, সেক্ষেত্রে এটা অপরাধ হবে না। 88 দ্বারা হচ্ছে সম্মতি সহকারে উপকারার্থে মঙ্গলার্থে সদ্বিশ্বাসে কৃত কোনো কাজ অপরাধ নয়। অর্থাৎ একজন রোগীর পা অপারেশন করার জন্য সে সম্মতি দিয়েছে এবং সেটা তার জন্য অপরাধ হবে না। 88 দ্বারা। 89 দ্বারা হচ্ছে অভিভাবকের সম্মতি, অর্থাৎ শিশুর অপারেশন করার জন্য তার অভিভাবক সম্মতি দিছে এবং শিশুর যদি উপকারার্থে সদ্বিশ্বাসে কৃত কোনো কাজ হয় সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 89 দ্বারা। 90 দ্বারা হচ্ছে সম্মতি যখন সম্মতি হিসেবে গণ্য হবে না 4টি ক্ষেত্রে: ভয়ভীতি ভ্রান্ত ধারণায় দেওয়া সম্মতি, 12 বয়সের কম বয়স্ক শিশুর দেওয়া সম্মতি, পাগল উন্মাদের ব্যক্তির দেওয়া সম্মতি, নেশাগ্রস্ত ব্যক্তির সম্মতি হিসেবে গণ্য হবে না। এই 4টা ক্ষেত্র মনে রাখবেন: ভয়ভীতি ভ্রান্ত ধারণা, 12 বছরের কম বয়স্ক শিশুর সম্মতি, পাগল উন্মাদের দেওয়া সম্মতি, নেশাগ্রস্ত ব্যক্তির দেওয়া সম্মতি কি হবে না? সম্মতি হিসেবে গণ্য হবে না। 91 দ্বারা হয়েছে যে সমস্ত কার্য সাধিত্যের ক্ষেত্রে কি স্বতন্ত্র ভাবে অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ কি, যেখানে 87, 88, 89 দ্বারায় অপরাধ নয়, সেই ক্ষেত্রে এখন আপনি 91 দ্বারায় জানতে পারছেন যে তাদের উদ্দেশ্য হচ্ছে অসৎ, সেই ক্ষেত্রে আপনি কাজ থেকে বিরত থাকবেন। এটাই হচ্ছে 91 দ্বারার বিষয়বস্তু। কোন ধারার ক্ষেত্রে? 87, 88, 89 ধারার ক্ষেত্রে। যদি আপনি তখন যদি অসৎ উদ্দেশ্যে করে থাকেন তাহলে সেটা আপনার অপরাধ হিসেবে গণ্য হবে। 92 দ্বারা হচ্ছে সম্মতি ব্যতি রেখে কৃত কোনো কাজ অপরাধ নয়। এটার উদাহরণ দিয়েছিলাম যে একটা বাঘে একজন লোককে নিয়ে যাচ্ছে, তখন
বাঘ মারতে গিয়ে ওই ব্যক্তি মারা গেলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তারপরে 93 দ্বারা হচ্ছে সৎবিশ্বাসের যোগাযোগের ফলে কৃত কোনো কার্য অপরাধ নয়। এটা উদাহরণ দিছিলাম যে ডাক্তার রোগীরা বলছে আপনি তো আর বেশি দিন বাঁচবেন না, সেই ক্ষেত্রে রোগী মারা গেছে, সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 94 দ্বারা হচ্ছে ভয়ভীতি প্রদর্শন করিয়া যদি কোনো ব্যক্তিকে বাধ্য করে তাহলে সেই ক্ষেত্রে তার অপরাধ নয়। তবে দুইটা ক্ষেত্রে অপরাধ হবে, সেটা হবে কি খুন এবং রাষ্ট্রদ্রোহিতার যদি কোনো অপরাধ সংঘটন হয় সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে। ব্যতিক্রম 94 রেহাই পাবে না। 95 দ্বারা হচ্ছে সামান্য ক্ষতিকারক কার্য যখন অপরাধ হিসেবে গণ্য হবে না। তারপরে হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, পার্সোনাল পার্সোনাল রাইট অফ সেলফ ডিফেন্স। 96 দ্বারা হচ্ছে 106। 96 দ্বারা হচ্ছে ব্যক্তিগত প্রতিরক্ষার কার্য, অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজই অপরাধ নয়। 96। 97তে বলছে আপনি কয়টি ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন? দুইটি ক্ষেত্রে, দেহ এবং সম্পত্তি। নিজের দেহ অন্যের দেহ, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে কি করতে পারবেন? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। 98 দ্বারা হচ্ছে অপকৃতিস্থ ব্যক্তির কার্যের বিরুদ্ধে কি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। অপকৃতিস্থ ব্যক্তি কারা? 82 দ্বারা 9 বছরের কম, 83 দ্বারা 9 বছরের বেশি, 12 বছরের কম, 84 দ্বারা হচ্ছে পাগল উন্মাদের, 85 দ্বারা হচ্ছে অনিচ্ছাকৃত প্রমত্ততার বা মাতালের কার্যের বিরুদ্ধে কি করতে পারবেন? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। 99 দ্বারা হচ্ছে শর্ত সাপেক্ষ, বা যে ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না বা সীমাবদ্ধতা। তাহলে কি সরকারি কর্মচারীর কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই, যদি না সেটা মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে। তাহলে কি সরকারি কর্মচারীর কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই। 2, সরকারি কর্মচারীর আদেশে যখন অন্য কোনো ব্যক্তি কোনো কাজ করতে যাবে তার বিরুদ্ধে কি করতে পারবেন না? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না, যদি না সেটা মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে। 3 হচ্ছে যে ক্ষেত্রে সরকারি কর্মচারী আশ্রয় লাভের সুযোগ থাকে সেই ক্ষেত্রে অধিকার নাই। 4 হচ্ছে যতটুকু ক্ষমতা প্রয়োগ করা দরকার ততটুকু করতে হবে, তার বেশি করা যাবে না। এই হলো সীমাবদ্ধতা, এই 4টা। দণ্ডবিধি আইনের 100 দ্বারা হচ্ছে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় 6টি ক্ষেত্রে। এমন আঘাত বা আক্রমণ যেটা হচ্ছে কি মৃত্যুর পরিণতি প্রথম, দ্বিতীয় হচ্ছে এমন আঘাত বা আক্রমণ যেটা গুরুতর জখমী হচ্ছে পরিণতি, তৃতীয়ত হচ্ছে দর্শনের উদ্দেশ্যে আক্রমণ, চতুর্থ হচ্ছে অপকৃতিস্থ কাম লালসার উদ্দেশ্যে আক্রমণ, পঞ্চমত হচ্ছে মনুষ্য হরণ বা অপহরণ, ষষ্ঠ হচ্ছে অবৈধ আটক বা বেআইনি আটক কোনো ব্যক্তিকে উদ্ধারের ক্ষেত্রে সে কি করতে পারবে? সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভ আনতে পারে, সেক্ষেত্রে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। 100 দ্বারা হচ্ছে মৃত্যু ঘটানো। 101 যে ক্ষেত্রে দেহের ক্ষেত্রে আত্মরক্ষা অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে না, অর্থাৎ মৃত্যু ব্যতীত অন্য কার্য দ্বারা কি করতে পারবেন? অধিকার প্রয়োগ করতে পারবেন। 101। 102 হচ্ছে দেহের ক্ষেত্রে প্রতিরক্ষা আপনার কতক্ষণ বলবৎ। দেহের ক্ষেত্রে যখনই সে কি করছে আপনারে আঘাত বা হত্যার উদ্যোগ নিছে তখন থেকে কি করতে পারবেন? আপনি অধিকার প্রয়োগ করতে পারবেন। 102। এবং যখন এটার সময় সে মনে করেন যে নিরস্ত্র হয়ে গেছে তখনই আপনি কি করতে পারবেন? আপনারা প্রতিরক্ষার অধিকার শেষ। 2। 3 দ্বারা হচ্ছে সম্পত্তি সম্পর্কিত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে 99 দ্বারা শর্ত সাপেক্ষে 4টি ক্ষেত্রে। প্রথমত হচ্ছে দস্যুতা, দ্বিতীয়ত হচ্ছে রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ, তৃতীয়ত হচ্ছে বাসগৃহ, তাঁবু, সম্পত্তি, ইমারত, জাহাজ, গাড়ি যেটারে মানুষ বসবাসের স্থান বা সম্পত্তি রাখার স্থান হিসেবে ব্যবহার করে এখানে যদি কেউ অগ্নিসংযোগ করে সেই ক্ষেত্রে এটা মৃত্যু ঘটানো যাবে। চতুর্থ হচ্ছে চুরি বা অনিষ্ট বা অনধিকার প্রবেশকালে যদি পরিস্থিতি এমন সৃষ্টি হয় যেখানে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। দণ্ডবিধি আইনে 104 দ্বারা হচ্ছে সম্পত্তির প্রতিরক্ষার ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্যবিধ কার্য, অর্থাৎ 99 দ্বারা শর্ত সাপেক্ষে কি করতে পারবেন? আপনার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্যবিধ কার্য দ্বারাও সেটা প্রতিরোধ করতে পারবেন বা অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন। দণ্ডবিধি আইনের 105 দ্বারা হচ্ছে সম্পত্তির প্রতিরক্ষার আরম্ভ এবং স্থিতিকাল। এটা হচ্ছে 102 এর মতো, যখনই সে চুরির ক্ষেত্রে কি আপনার অপরাধী পলায়ন না করে এবং সরকারি কর্তৃপক্ষের আশ্রয় না লাভ করেন এবং কি সম্পত্তি পুনরুদ্ধার না হয়। দস্যুতার ক্ষেত্রে মৃত্যু বা আঘাত যখনই সে শুরু করবে তখন পর্যন্ত অব্যাহত থাকাকালীন, অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অনিষ্টের ক্ষেত্রে বা রাত্রিবেলা শীতল চুরির ক্ষেত্রে সেটা কি যতক্ষণ সে কার্য অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত এটা বলবৎ থাকবে। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 106 দ্বারা নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে কি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে মৃত্যু পাইলাম কয়টা? 100, 103, 106। যদি এখানে মৃত্যু হয় সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না।
আর মৃত্যু ছাড়া যেটা করা যাবে সেটা হচ্ছে 101 এবং 160 দ্বারা মৃত্যু ব্যতীত অন্যবিধ কার্য দ্বারা কি করা যায়, অধিকার প্রয়োগ করা যায়। এবং সম্পত্তির স্থিতিকাল কত, 102, দেহের ক্ষেত্রে 102 এবং সম্পত্তির ক্ষেত্রে 105। সম্পত্তির ক্ষেত্রে 105 দ্বারা হচ্ছে স্থিতিকাল, আর 99 দ্বারা হচ্ছে শর্ত সাপেক্ষ। এই ছিল আমাদের আজকের রিভিশন ক্লাস। এটা আমরা গত সপ্তাহে যেটা করছি এটা পুরোটাই আজকে শেষ করলাম, আলহামদুলিল্লাহ।